আমাদের এখন পর্যন্ত যে জ্বালানি আছে তা দিয়ে আমরা কতদিন চলতে পারবো তা নিয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেই সময় আমরা আলোচনা করছি যে জ্বালানি রূপান্তরে বিনিয়োগ চুক্তিগুলো এবং তাদের জনস্বার্থ কিভাবে রক্ষিত হয়েছে এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য কিভাবে বিঘ্নিত হবে, কারণ চুক্তিটা তো চলমান থাকবে। তাহলে চুক্তি যতদিন চলমান থাকবে ততদিন আমাদের জনস্বার্থ বিঘ্নিত হতেই থাকবে। আমাদের করণীয় কি ছিল এবং ভবিষ্যতে আমরা কি করব। আজকে দেখুন যে বিদ্যুৎ ছাড়া তো আধুনিক সমাজ কল্পনাই করা যাবে না। এখন এখানে আমাদের যতগুলো ডিভাইস চলছে সবগুলো ডিভাইসের পেছনে তো বিদ্যুৎ আছে। এখন একটা মোবাইল রিচার্জ করতে গেলেও যদি 0.2 ইয়ে লাগে ওয়াট বিদ্যুৎ লাগে, সেই হিসাব করে শুধু বাংলাদেশে যদি 18 কোটি মোবাইল সেট থাকে, 18 কোটি মোবাইল সেট চালু করতে গেলেও চালু রাখতে গেলেও কি পরিমাণ বিদ্যুৎ লাগে। ফলে বিদ্যুৎ আমাদের জীবনের সঙ্গে এখন এমনভাবে জড়িত হয়ে আছে যে যেটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। একটা দেশ কতটা আধুনিক সেটা একসময় অনেক প্যারামিটার দিয়ে বিবেচনা করা হতো, এখন বিবেচনা করা হয় একটা দেশ কতটা আধুনিক সেটা বিবেচনা করা হবে সেই দেশের জনগণ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ফলে এটা যখন পারে, সেটা যখন নির্ধারণের একটা মাপকাঠি, তখন ওই বিদ্যুৎকেই দিয়ে জনগণকে জিম্মি করাটা এখন সবচেয়ে সহজ কাজ। কারণ বিদ্যুৎ তো লাগবেই, যেহেতু লাগবেই, যা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তার জন্য সবচেয়ে বেশি আয়োজন করা দরকার, যা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তার জন্য সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া দরকার, যা না হলে মানুষের জীবন চলবে না সেটা মানুষের জীবনে সহজলভ্য করা দরকার। এই হওয়া উচিত ছিল নীতি, কিন্তু নীতিটা হয়েছে উল্টা, যে যা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা দিয়ে জিম্মি করে রাখবো, যে না কিনে যাবে কোথায়। মানে আমাদের সমস্ত পলিসিগুলো যেহেতু বিদ্যুৎকে ব্যবসার পণ্য পরিণত করা হয়েছে, এখন বিদ্যুৎ তো সেবা বা প্রাপ্তির বিষয় নয়, এটা হলো ব্যবসার পণ্য। ফলে ব্যবসাতে সর্বোচ্চ মুনাফাটা কেমন করে অর্জন করা যায় তার ক্ষেত্রে চুক্তিগুলোকে তারা কাজে লাগিয়েছে। এই জন্য বিদ্যুৎ ব্যবসায়ীরা তারা ক্রমান্বয়ে ফুলে ফেপে উঠেছেন, আর বিদ্যুৎ গ্রহীতারা তারা একটা নিঃশব্দ রক্তক্ষরণের মতো হচ্ছে। আমরা অনেক সময় টের পাই না, মাসের শেষে বিদ্যুতের বিল যদি আগে 1200 টাকা ছিল, এখন যে আগামী মাসে গিয়ে ওটা 1305 টাকা হয়ে যাচ্ছে, তারপরে মাসে যেটা গিয়ে 1500 টাকা হচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি না যে কিভাবে বিদ্যুতের জন্য আমার নিঃশব্দ বিদ্যুৎ খরচ হচ্ছে। তাহলে এইটার খরচের প্রভাব সমাজের কোথায় কোথায় পড়ে, জীবনের কোথায় কোথায় পড়ে, অর্থনীতির কোথায় কোথায় পড়ে। বিদ্যুৎ দিয়ে যে উৎপাদন হয়, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদনের উপর তার কি প্রভাব পড়ে। বিদ্যুতের কারণে একজন গ্রাহক, কিন্তু আমরা অনেক সময় বলি যে এক মুরগিকে 2 বার জবাই করা যায় না, কিন্তু এক মুরগিকে যে 5 বার 6 বার জবাই করা যায় সেটা আমরা বিদ্যুৎ দেখলে বোঝা যায়। কারণ আমি যখন প্রত্যক্ষভাবে বিদ্যুৎ কিনছি তখন বিদ্যুতের দাম বেশি দিয়ে কিনছি। ওই বিদ্যুৎ যখন কারখানায় ব্যবহৃত হচ্ছে তখন ওই কারখানার পণ্য যখন কিনছি সেটাও কিন্তু আমি আবার বেশি দাম দিয়ে কিনছি। আবার ওই পণ্য যখন কিনে আবার ভোক্তার কাছে বিক্রি করতে নিয়ে যাচ্ছি, সেটার কারণে আবার ভোক্তাকে আবার বেশি দিতে হচ্ছে। তার মানে এটার যে কত ধরনের যে বহুমুখী প্রভাব বিদ্যুতের পড়ে। একটা সাধারণ গড় হিসাব ছিল বিদ্যুতের দাম 1 টাকা বাড়লে সামগ্রিকভাবে জনগণের উপর 5 টাকার চাপ তৈরি হয়। তো সেই রকম একটা বিষয় নিয়ে আজকে আমরা যখন আলোচনা করছি, তখন আমরা দেখলাম যে চুক্তিগুলো কতটা অস্বচ্ছ, চুক্তিগুলো কতটা লুণ্ঠন ভিত্তিক, এবং চুক্তির কারণে কিভাবে আমাদের মানে পরিকল্পিতভাবে একটা বিদ্যুৎ লুণ্ঠনের পরিস্থিতির মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। তা আজকে আমরা কয়েকটা যে ছোট ছোট কয়েকটা যে বিষয় দেখলাম, মেঘনাথটা দেখলাম আমরা, কিংবা আমরা যদি বলি আদানির বিদ্যুৎ কেন্দ্র দেখি, একটা ভালো জিনিসকেও কিভাবে খারাপ করে ফেলা যায় সেটা কিন্তু অনেক উদাহরণ আমাদের সরকার করেছে। তাহলে অতীতের সরকার করেছে, তাদের কি আমরা বিচারের আওতায় আনতে পারবো? যদি তাদেরকে বিচারের আওতায় আনতে না পারি, তাহলে ভবিষ্যতের সরকার যে করবে তাকে আটকাবো কি দিয়ে? তাহলে আমরা ওইখানে পলিসির কথা বলছি। তাহলে জ্বালানি, যেমন ধরুন যে কোনো সন্ত্রাসের মূল কারণটা কি? সন্ত্রাসের মূল কারণ হচ্ছে সম্পদ লুণ্ঠন। তাহলে এই যে বিদ্যুৎ সন্ত্রাসে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটারও মূল কারণ কি? বিদ্যুতের কাছে বিক্রি করে টাকাটা নেয়। ফলে সন্ত্রাসীরা যদি অপরাধী হয়, তাহলে বিদ্যুৎ সন্ত্রাস সৃষ্টি করছে যারা, তারা কি তাহলে জ্বালানি অপরাধী হবে না? ফলে তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে বিচার করার কথাটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, এবং এটা প্রথম শব্দটা চালু করেছিলেন আমাদের শামসুল ভাই এবং আনু ভাইরাও এটা বলেছেন বহুবার। আমরা এইটাকে এইবার দেখতে চাই, অভ্যুত্থানের পরে, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা এই জায়গা বিদ্যুতের ক্ষেত্রে এটা দেখুক যে জ্বালানি অপরাধীদের ছাড় নেই। এই জায়গায় আমরা একটু দেখতে চাই। আর একটা কথা বলে একটু শেষ করি, আমরা আর কত নির্ভরশীল থাকবো? আমাদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো জায়গা আছে কি?
নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে আমাদের ভাবনাটা কিরকম? যদি সৌরশক্তি আপতনের দিক থেকে চিন্তা করি, বাংলাদেশ তো সেদিক থেকে একটা রিসোর্সফুল জায়গা। কেন আমরা এখনো 2.5%-এর বেশি নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারছি না? কেন আমাদের এই জৈব বর্জ্যটাকেও আমরা কাজে লাগাতে পারছি না? কেন ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই আতঙ্ক তৈরি হয়, আমাদের নিজস্ব যদি একটা থাকতো, আমাদের গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের ক্ষেত্রে কেন আমরা ভূমিকা পালন করলাম না? আমরা সবসময় অনুসন্ধান করি, উত্তোলন করার সক্ষমতা অর্জন করি, কিন্তু দায়িত্বটা দিয়ে দেই, বিতরণের দায়িত্ব বা ব্যবসার দায়িত্ব দেয় বিদেশি কোম্পানিগুলোকে। ভোলা গ্যাস ক্ষেত্র তার একটা অন্যতম নদী। তো ফলে এইরকম ঘটনাগুলো কি ঘটতে থাকবে? দেশের অভ্যন্তরে যে সম্পদ আছে তার সর্বোত্তম ব্যবহার কিভাবে হতে পারে? আর আমাদের যে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের মনোযোগ কিভাবে হতে পারে? জনগণের কাছে এই মেসেজটা যদি পৌঁছে যায় যে আমাদের এখানে যে সিস্টেম লসের নামে সিস্টেমেটিক চুরি, এইটা বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগ কতটা নেওয়া হবে? নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি হবে? সামনে বাজেট আসছে, এই বাজেটে এই ক্রাইসিসের মধ্যে ভবিষ্যতের ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের বিদ্যুৎ খাতটাকে আমরা কিভাবে দেখব? আর অতীতে যে সমস্ত চুরি, লুণ্ঠনমূলক যে সমস্ত চুক্তি হয়েছে, সেই চুক্তির সঙ্গে জড়িত যারা, তাদেরকে কিভাবে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, এই কথাটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।